নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1.5 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো, 1 নম্বর টপিক কি বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়টি? 15টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ওহাবি আন্দোলনের সূচনা হয়, উত্তর হবে আরবে। 2 নম্বর প্রশ্ন হলো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হলো রাজা রামমোহন রায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে প্রথম পাটের কারখানা চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1855 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো ন্যাটাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয়, উত্তর হলো 1876 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন হলো বাংলা, বিহার, উড়িষ্যা যে ভূমি বন্দোবস্ত হয়েছিল তা হলো ড্যাশ বন্দোবস্ত, উত্তর হবে কি? চিরস্থায়ী বন্দোবস্ত। 7 নম্বর প্রশ্ন হলো ইজরাদারি ব্যবস্থা চালু করেন কে? উত্তর হলো লর্ড ওয়ারেন হেস্টিং। 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো নাও। বলছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হলো জ্যোতিরাও ফুলে। 9 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা? উত্তর হলো দিগদর্শন। 10 নম্বর প্রশ্ন হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন কি বলছে নাও। 11 নম্বর প্রশ্ন হলো 1907 খ্রিস্টাব্দে ভারতীয় কংগ্রেসের অধিবেশন বসে কোথায়? উত্তর হলো সুরাটে। 12 নম্বর প্রশ্ন হলো ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1831 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হলো ভারত সভা প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1876 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল? উত্তর হলো জমিদার সভা। 15 নম্বর প্রশ্ন হলো মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন কে? উত্তর হলো বালগঙ্গাধর তিলক। 2 নম্বর টপিক কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? 15টি। চলো, 2 এর 1 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হলো নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো স্যার সৈয়দ আহমেদ খান। 3 নম্বর প্রশ্ন হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম কি? উত্তর হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হলো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো পুলিন বিহারী দাস। 5 নম্বর প্রশ্ন কি বলছে জানো? 5 নম্বর প্রশ্ন হলো 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন কোথায় আয়োজন করা হয়? উত্তর হলো কলকাতায়। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম সুতির কাপড় তৈরি কারখানা চালু হয় কোথায়? উত্তর হলো বোম্বাইতে। 7 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। ডিরোজিওর অনুগামীরা ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হলো নব্যবঙ্গ ও ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ঠিক না ভুল লেখো। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং? উত্তর হলো ঠিক। 9 নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয় কবে? উত্তর হলো 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। 10 নম্বর প্রশ্ন হলো আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি খুঁজে বের করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরেজি, মহাদেব গোবিন্দ নারাডে, রমেশচন্দ্র দত্ত। এর উত্তর হবে কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো, 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড ক্যানিং। 13 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়? উত্তর হলো হুগলির ত্রিশূরায়। 14 নম্বর প্রশ্ন হলো শিবাজী উৎসব কে প্রবর্তন করেন? উত্তর হলো বালগঙ্গাধর তিলক। 15 নম্বর প্রশ্ন হলো ন্যাটিভিয়ান নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? উত্তর হলো লর্ড নর্থব্রুক। 3 নম্বর টপিক কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? 4টি। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো, 3 এর 1 নম্বর প্রশ্ন কি বলছে কেন? 3 এর 1 নম্বর প্রশ্ন হলো নববঙ্গ ও ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? উত্তর হলো 19বিংশ শতকে কলকাতা হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলার এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নববঙ্গ নামে পরিচিত ছিল। 2 নম্বর প্রশ্ন হলো কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেন? উত্তর হলো 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়। 3 নম্বর প্রশ্ন হলো সভা সমিতির যুগ কাকে বলা হয় বা কাকে বলে? উত্তর হলো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। 3 এর 4 নম্বর প্রশ্নে কি বলছে এখানে? বলছে ভারতের কবে কার আমলে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়? উত্তর কি বলছে? বলছে লর্ড ডালহৌসি আমলে ভারতের প্রথম রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়? উত্তর হলো 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়।
নম্বর প্রশ্ন হলো ভারতের রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো ভারতবর্ষের অর্থনৈতিক ও উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থের চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতের রেলপথ স্থাপন উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ বাহিনীদের দ্রুত পৌঁছে দেওয়া এবং শিল্প বৃদ্ধি করা দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ইলবার্ট বিল বিতর্ক কি? উত্তর কি বলছে? বলছে 1873 খ্রিস্টাব্দে ফৌজদারি আইন বিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোটনে ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন হলো তিতুমির কেন বিখ্যাত? উত্তর হলো তিতুমির ওহাবির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবেরিয়া অঞ্চলে ওহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজেই বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। 9 নম্বর প্রশ্ন হলো মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লেখো। উত্তর কি বলছে? বলছে জমির ওপর অধিকার হারানো। ইংরেজ শাসন পরিবর্তিত হলে বাইরে থেকে লোভী মানুষেরা মুন্ডাদের জমি কুক্ষিগত করে নিতে থাকে এবং মুন্ডাদের বিতাড়িত করে ওই জমিগুলি দখল করে নিলে মুন্ডারা ক্রুদ্ধ হয়। দ্বিতীয় পয়েন্ট হলো খুদকাঠি প্রথার অবসান। বলছে ব্রিটিশরা মুন্ডাদের ঐতিহ্যবাহী কাঠি প্রথা জমির ওপর যৌথ মালিকানা অবসান ঘটিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। চলো 4 নম্বর টপিক কি বলছে? বলছে টিকা লেখো। কয়টি? 4টি। এক একটি প্রশ্নের মান কত করে? চলো 3 করে। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সূর্যাস্ত আইন। উত্তর কি বলছে? বলছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্ব রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদাররা তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে এই রীতি সূর্যাস্ত আইন নামে সর্বাধিক পরিচিত ছিল। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে এখানে? বলছে বয়কট ও স্বদেশী আন্দোলন কি? উত্তর কি বলছে? প্রথম হচ্ছে বয়কট কথার অর্থ হলো বর্জন। ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনে মুখ্য কর্মসূচি ছিল বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা। স্বদেশী বলছে বয়কটের পরিপূরক হিসেবে স্বদেশী চিন্তাধারা বিকাশ ঘটে। 20 শতকের গোড়ার দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী কথার অর্থ ছিল বিলেতি জিনিসপত্র চিন্তাধারা বদলে দেশীয় জিনিসপত্রের চিন্তাধারাকে গ্রহণ করা নীতি বা আদর্শ, যার অন্যতম ফলশ্রুতি ছিল স্বদেশী দ্রব্যের উপর ও প্রসার। বলছে স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার বৃদ্ধির ফলে স্বদেশী পণ্যের বাজার সৃষ্টি হবে, স্বদেশী মৃতপ্রায় শিল্পের পুনর্জীবন ঘটবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? নীল বিদ্রোহ। ভালো করে দেখো, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে পুরো ভিডিওটা দেখে নেবে। চলো উত্তরে কি বলছে? বলছে নীল বিদ্রোহ 1859 সালে সংগঠিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলা কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এই বিদ্রোহ এবং 1 বছরের বেশি সময় ধরে চলে। গ্রাম্য সমাজের প্রধানরা এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয়ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নববঙ্গ আন্দোলন। উত্তর কি বলছে? বলছে 19 শতকের কলকাতায় হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নববঙ্গ নামে পরিচিত ছিল। 5 নম্বর প্রশ্ন হলো মার্লেমিন্টো সংস্কার আইন কি? উত্তরে কি বলছে? বলছে 19 শতকের শেষ ভাগ থেকে প্রতিনিধিমূলক স্থায়িত্ব শাসনের দাবি জানাতে থাকে। ধীরে ধীরে ইংরেজ সরকারের নানা সমস্যার উদ্ভব হয়, বিশেষ করে চরমপন্থী আন্দোলন, যা সরকারের চিন্তার কারণ হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্র বিপ্লবী আন্দোলন। এই অবস্থায় ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্বকে খুশি করে জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1909 সালে ভারত সচিব জন মার্লে ও বড়লাট লর্ড মিন্টো একটি শাসনতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা করেন।
এই সংস্কার মরলিমিন্টো সংস্কার আইন বা 1909 সালে কাউন্সিল আইন নামে পরিচিত ছিল। চলো 5 নম্বর টপিকে কি বলছে কেন? 5 নম্বর টপিকে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান কত করে? 5 করে। চলো 5-এর 1 নম্বর প্রশ্ন হলো, বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। দেখো এখানে পুরোটা লিখে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে ভালো করে এটা করে নেবে, কারণ যদি আমি এটা পুরোটাই তোমাদের পড়ে বোঝাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই এটাকে তোমরা ভালো করে দেখে নাও এবং এটাকে তোমরা স্ক্রিনশট করে নিও। ভালো করে দেখে নাও। পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট হলো ধর্মীয় সংস্কার, দ্বিতীয় হলো সমাজ সংস্কার, তৃতীয় হলো শিক্ষা সংস্কার, চতুর্থ হলো রাজনৈতিক সংস্কার এবং পঞ্চম উপসংহার। এটুকুকে সুন্দর করে গুছিয়ে তোমরা যদি লিখতে পারো তাহলে সম্পূর্ণ নাম্বারটা তোমরা পেয়ে যাবে। চলো 5-এর 2 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা দেখে নেবে আর এইটাকে তোমরা ভালো করে লিখে। 3 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও, এটাকে তোমরা স্ক্রিনশট করে নাও, ভালো করে খাতায় নোট করে নাও, কারণ এই প্রশ্নগুলো তোমাদের বারংবার পরীক্ষায় এসে থাকে, তাই প্রশ্নগুলোকে একটাও মিস করবে না। প্রথম থেকে শেষ অবধি যতগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো প্রত্যেকটা প্রশ্নকে তোমরা খাতায় লিখবে, নোট করে নেবে। চলো দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ। প্রথম হচ্ছে রাজস্ব আরোপ, দ্বিতীয়ত হলো মহাজনদের শোষণ, 3 নম্বর রেলপথ নির্মাণ এবং সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, ব্যাপকতা, সাঁওতাল পরগনার গঠন, সাঁওতালদের নিজস্ব আইন। আশা করি এইটুকুকে ভালো করে তোমরা যদি একটু ভালো করে গুছিয়ে লিখতে পারো তো 5-এ তোমরা 5ই পাবে। আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভালো করে তোমরা পড়বে, খাতায় লিখে তোমরা এটাকে প্র্যাকটিস করে নেবে। চলো 5-এর 4 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে। ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশ সম্বন্ধে যা জানো লিখো। দেখো এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে এবং এটা স্ক্রিনশট করে তোমরা প্র্যাকটিস করে নেবে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং তোমরা কোন বিষয়ে কোন টপিকে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে দিও। আমি খুব শীঘ্রই সেই ভিডিও বানিয়ে তোমাদের পরীক্ষার আগেই প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।